২০০৯ সালে এক প্রতারকের হাত ধরে আমি বাসা থেকে চলে আসি। আসার সময় মার সব গহনা আর বাবার বেতনের ২০,০০০ টাকা আমার কাছে ছিল। প্রতারকের সাথে পাড়ি জমাবো নতুন জীবনের আশায় আমি ভোর ৬টায় বাসা থেকে বের হই। ২০০৯ সালে কোনো একটা সকালে আমি তার সাথে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আমি ভয়ও পাচ্ছিলাম, আবার খুব আনন্দও হচ্ছিল। আমি আমার প্রিয় মানুষটার সাথে নতুন জীবনের অধ্যায় শুরু করব। এটা আমার জন্য খুবই খুশির মুহূর্ত ছিল। আমরা ঢাকাতে চলে আসি। ঢাকায় আসার পর সে বলল, মোনা, তোমার টাকাগুলো আমাকে দাও তো। আমি ১৫,০০০ টাকা তাকে দিয়ে দিই আর ৫,০০০ টাকা আমার কাছে রেখে দিই। সে জিজ্ঞাসা করে, কত টাকা এনেছো? আমি বললাম, আমি ১৫,০০০ টাকা এনেছি আর কিছু গহনা এনেছি। সে শুধু বলল, গহনাগুলো সাবধানে রেখো। তখন আমরা খাবার হোটেলে ঢুকে কিছু খাবার খাই। হোটেল থেকে বের হওয়ার পরে একটা মোবাইলের দোকানে ঢুকে সে আমার টাকা দিয়ে সে ১২,০০০ টাকায় একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে আর তার বাটন ফোনটা আমাকে দেয়, যেটার দাম ছিল মাত্র ১,০০০ টাকা। সে মোবাইল কিনে বলে, এই শহরে ভালো ফোন ছাড়া চাকরি হবে না। আমিও তার কথা সরল মনে বিশ্বাস করি। এরপরে সে বন্ধুর বাসায় নিয়ে যায়, যেখানে একটা রুম ছিল। রাতে আমি আর সে ফ্লোরে ঘুমাই আর তার বন্ধু বিছানায় ঘুমায়। রাতে আমার ঘুমই আসছিল না। পরের দিন সকালে তার বন্ধু কাজে গেলে সে বলে, দেখি কি কি গহনা আনছো। আমি সব গহনা দেখাই, টাকা কাপড়ে লুকিয়ে রাখি। এরপরে আমাদের শারীরিক সম্পর্ক হয়। এভাবে কিছুদিন কাটে। আমি তাকে বিয়ের চাপ দেই, সে কিছুতেই রাজি হচ্ছিল না। সে বলে, ভালো দিন দেখে তারপরে বিয়ে করতে হবে, আমি শুক্রবারে বিয়ে করব। আমিও তার কথা বিশ্বাস করি। ওই বাসায় ৪ দিন অতিক্রম করার পর বাহির থেকে সে একদিন এসে বলে, মোনা, আমরা যে অবিবাহিত দুইজন একসাথে এখানে আছি, এলাকার কিছু লোক সেটা জেনে গেছে। কিছু লোক বাসার দিকে আসছে, এখন আমি কি করব? তারা এসে আমাদেরকে নানা রকম বাজে কথা বলতে থাকে এবং কিছু টাকা দিয়েও ম্যানেজ করার চেষ্টা করে। তারা রাজি হয় না। ছেলেগুলো বলে, আমি যদি তাদের সাথে শারীরিক সম্পর্ক করি তাহলে তারা কিছু বলবে না, তারা বাসা থেকে চলে যাবে। আর বাসাটা এমন জায়গায় ছিল, আশেপাশে খুবই নির্জন। দরজা লাগালে কেউ আশেপাশে দেখার মতো কেউ ছিল না। আমার তো ওই শয়তানটার নামই বলা হয়নি। ওই শয়তানটার নাম ছিল রাজীব। এরপরে অনেকবার তাদেরকে বোঝানোর পরেও তারা রাজি হয় না। এরপরে তারা আমাকে ভয় দেখায়। নিরুপায় হয়ে আমি রাজি হই। তারপর তারা ৩ জনই আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি খুবই ভেঙে পড়ি। বিয়ের কথা বলি রাজীবকে। রাজীব বলে, পরশুদিন বিয়ে করব। তারপর দিন রাজীব বাইরে গেলে তার বন্ধু আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে। আমি তাকে বললে সে বলে, বন্ধু মানুষ, একসাথে থাকলে কিছু হয় না, একটু একসাথে সময় কাটালে কিছু হয় না, এটা শুধুমাত্র একটা বিনোদনের জন্য। আমি তার কথা শুনে অবাক হই। এরপর বলি, চলো আমরা কি আজই বাড়ি যাব, সেখান থেকে আমার বড় বোনের বাসায় গিয়ে কুমিল্লাতে বিয়ে করব। সে আমাকে এই কথা বলে। সেদিন রাতে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই। সে গয়না রাস্তায় আমার কাছ থেকে নিয়ে নেয়, বলে, তোমার কাছে থাকলে হারিয়ে যাবে। আমি ১৭ বছরের একটা মেয়ে, তাকে বিশ্বাস করে খুবই ভুল করেছি। কুমিল্লায় আসার পরে সেখানে একটা সুন্দরী মেয়ে ছিল, তাকে সালাম দেই। সে নাকি তার বড় বোন। সে বলল, তুমি খেয়ে ঘুমাও, অনেক জার্নি করেছ, আমি বিয়ের জন্য বাজার করতে যাই, রাতে বিয়ে করব। তার কথায় বিশ্বাস করে আমি চুপ করে যাই। আমি খেয়ে নিলাম। ৪-৫ জন সুন্দরী মেয়ে ছিল আরও বাসায়। ভাত দেওয়া হলো আমাকে। আমি ভাত খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে বললাম, রাজীব কই? বলল, কে রাজীব? তোকে এখানে বেঁচে দিয়েছে, কথা কম বল, রাতে রুমে মেহমান আসবে, তাকে খুশি করে দিবি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। অনেক কান্নাকাটি করি, অনেক চিৎকার করি। এজন্য তারা আমাকে অনেক মারে। একদিনে 3টা পুরুষ পাঠানো হতো, না করলে মার দেওয়া হতো। জীবনটা একদম পতিতালয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। সাথে ছিল মেয়েগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু তাদের সাথে কথা বলতে দিত না। আমার আর এগুলো সহ্য হচ্ছিল না। আমি একদিন টয়লেটে ঝর্ণার যে নলটা থাকে সেটাতে সুইসাইড করার চেষ্টা করি। শেষ মুহূর্তে এসে আর পারি না, নিজেকে আটকাই। মৃত্যু কষ্ট আসলেই অনেক ভয়ানক। এরপরে আমাদের মোট 18 জন মেয়েকে নেপালে পাচার করে একটা বাড়িতে নেওয়া হয়। আমাদের বাড়ির কথা মনে পড়ে, কত সুন্দর ছিল দিনগুলো। আমরা 4 জন বোন ছিলাম। বাবার কত আদরের মেয়ে ছিলাম। আমার বাবা সরকারি চাকরি করতো, 30,000 টাকা বেতন পাইতো। আমাদের খুব ভালো দিন কাটছিল। আমরা 4 বোনের মধ্যে আমি ছোট ছিলাম। আমার বড় বোনের তখনও বিয়ে হয়নি। তাকে বিয়ের কথা যদি বলতাম বাসায়, তাহলে তারা কিছুতেই রাজি হতো না। এই কারণে আমি নিজের জীবনের ভুল সিদ্ধান্তটা নিজেই নিয়েছি। তাই আমি নিজের জীবনে নিজেকে আর সামলাতে পারছিলাম না নিজের ভুলের জন্য। কাকে দোষ দেব? কারো তো দোষ নেই, সব দোষ তো আমার।
তারপরে একদিন মনে হলো যে না, এভাবে জীবনের কাছে হার মানলে হবে না। এরপরে আমরা মেয়েরা মিলে প্ল্যান করি কিভাবে এখান থেকে বের হওয়া যায়। এরপরে আমরা এক সময় সেখান থেকে বের হতে সক্ষম হই। আমি বর্তমানে গার্মেন্টসে চাকরি করি। আমার অতীত জেনে আমাকে একজন বিয়ে করেছে, আলহামদুলিল্লাহ এখন খুবই সুখে আছি। শয়তানটা পতিতালয়ে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করতে করতে তার HIV হয়েছে। শুনেছি সে নাকি মারাও গিয়েছে। সম্পূর্ণ গল্পটি একটা আপুর জীবন থেকে নেওয়া।